শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা সাধারণ গণিত 16.2 সম্পর্কে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে অনেকগুলা ম্যাথ আছে। এর ভিতরে যে ম্যাথগুলা একটু কঠিন এবং ইম্পর্টেন্ট, সেই ধরনের ম্যাথের সলভ দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের বইয়ের 16.2 এর 3 নাম্বার ম্যাথ আমি বোর্ডে তুলেছি। তো এই ম্যাপটা দেখো কি বলছে। একটি বাগানের দৈর্ঘ্য আছে 40 মিটার, প্রস্থ আছে 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। এখন এই পুকুরের পার কিন্তু আমরা কেউই জানি না। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা কোনো কিছু না জানবো তখন সেই জিনিসটা বের করতে বললে ওইটাকে আমরা ধরে নিব। দেখো, এইখানে ধরো এরকম একটা বাগান ছিল, এই বাগানের ভিতরে একটা পুকুর ছিল। তো এই পুকুরের পার তো আমরা জানি না। দেখো, এই ক্ষেত্রে পুরা বাগানের দৈর্ঘ্য দেয়া আছে কত, 40, আর প্রস্থ দেয়া আছে 30। এখন পুকুরের পার যদি আমরা x ধরে নিই, তাহলে পুকুরের এইদিকে হলো প্রস্থ আর এইদিকে হলো কি, দৈর্ঘ্য। তো আমরা জানি ভিতরে হলে কি হয়, মাইনাস হয়, আর বাইরে হলে প্লাস হয়। দেখো, এই ক্ষেত্রে পুকুরের পার যদি আমরা x ধরে নিই, তাহলে পুকুরের প্রস্থ আসবে কত, এই পাশ থেকে একটা x বিয়োগ, এই পাশ থেকে একটা x বিয়োগ, টোটাল 30 বিয়োগ 2x, আর এদিকে আসবে কত, 40 বিয়োগ 2x। তো যদি আমরা ম্যাথটা সলভ করি, দেখো এখানে দেয়া আছে বাগানের এত বর্গ মিটার বা স্কয়ার মিটার। দেখো, বাগানের দৈর্ঘ্য ছিল 40, প্রস্থ ছিল 30, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং 1200 বর্গ মিটার। এখন আমরা পুকুরের ভিতরে, বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। তাহলে আমরা ধরে নিই, ধরি বাগানের ভিতরে x মিটার পার বিশিষ্ট একটি পুকুর আছে। সেক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য কত হবে? পুকুরের দৈর্ঘ্য কত আসছে, বাগানের দৈর্ঘ্য থেকে 2x বিয়োগ যাবে, এত মিটার। পুকুরের প্রস্থ কত হবে, 30 বিয়োগ 2x মিটার। এখন তাহলে পুকুরের যদি ক্ষেত্রফল বের করি আমরা, ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ক্যালকুলেশন করলে দেখো কত হয়, দেখো পুকুরের ক্ষেত্রফল আসলো আমাদের এইটা, এবং আমরা কিন্তু বাগানের ক্ষেত্রফল পেয়ে গেছি। তো লাস্ট কথাটা আমাদের বলছে কি, দেখো বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল পুকুরের পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে দেখো, তোমরা যে কাজটা করবে, পুকুরের ক্ষেত্রফল যেই কথাটা আগে আছে সেই কথাটা তোমরা আগে লিখবে, ঠিক আছে? তাহলে আমরা লিখে এখানে প্রশ্ন মতে, তো আমাদের আগে আছে কার কথা, পুকুরের ক্ষেত্রফল। তাহলে পুকুরের ক্ষেত্রফলটা আমরা আগে লিখে ফেলি, 4x স্কয়ার মাইনাস 140x প্লাস 1200। দেখো, আমরা পুকুরের ক্ষেত্রফল লিখে ফেললাম। এখন পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। বাগানের ক্ষেত্রফল কত ছিল আমাদের, শুধু 1200। দেখো, প্রশ্নটা বুঝতে হবে, যার কথা আগে থাকবে তার কথাটা আমরা আগে লিখে ফেলবো। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তাহলে আমরা লিখে ফেলছি পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল বাগানের ক্ষেত্রফল। তাহলে ইনি আছে কম, যারটা পরে হয় তার সাথে হাফ গুণ হবে, ঠিক আছে? যদি এরকম বলতো পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে আমরা লিখতাম কি, পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল বাগানের ক্ষেত্রফল তার সাথে 2 গুণ। তো এই কাজটা করা হয় শুধু সাধারণত বাম সাইড এবং ডান সাইডকে ইকুয়াল করার জন্য, অর্থাৎ সমান সমান করার জন্য। দেখো, এখানে এর ক্ষেত্রফল ছিল এর অর্ধেক, তাহলে একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ইকুয়াল ইকুয়াল হয়ে গেল। তো খুব সহজে মনে রাখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে যদি লেখা থাকে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক,
তাহলে পুকুরের ক্ষেত্রফল আগে আছে, পুকুরের ক্ষেত্রফল আগে নিয়ে নাও। বাগানের ক্ষেত্রফল নিয়ে নাও। তার অর্ধেক বললে আমি তার সাথে কত হাফ গুণ করব। যদি বলতো 1/3 অংশ অর্থাৎ 1/3 1/4 অংশ 1/4 অংশ করে দিতাম। যদি বলতো দ্বিগুণ তাহলে আমি 2 গুণ নিতাম, 3 গুণ বললে 3 গুণ। তো এই এতটুকু বুঝলে বাকিটুকু খুব সহজে সলভ করা যাবে। দেখো 4x² 140x কাটাকাটি করলে কত হয়? 30x - 5x + 150 0। এখান থেকে যদি আমরা x কমন নেই x - 30, এই দিক থেকে যদি আমরা -5 কমন নেই x - 30। এখন দেখো x - 30 * x - 5 = 0। দুইটা রাশির গুণফল যদি 0 হয় তারা আলাদা আলাদা ভাবে শূন্য হয়, অর্থাৎ এটা সমান 0, x সমান 30 not equal 0, x - 5 = 0, x সমান 5। দেখো এইটা আমরা নট ইকুয়াল দিলাম, তার কারণ কি? যেহেতু আমরা এখানে নির্ণয় করতেছি কি পুকুরের পার অর্থাৎ x মিটার পার বিশিষ্ট, যেহেতু এটা x বেড়েছে তাহলে এটা হলো পুকুরের পার। পুকুরের পার কখনো পুকুরের দৈর্ঘ্য বা প্রস্থের সমান হতে পারে না। পুকুরের পার কখনো পুকুরের দৈর্ঘ্য বা প্রস্থের সমান হতে পারে না। তাহলে দেখো পুকুরের প্রস্থ আছে আমাদের কত, বাগানের প্রস্থ আছে কত 30। তো সেই ক্ষেত্রে পাড়ের বিস্তার কিভাবে 30 হয়? অবশ্যই অসম্ভব। সুতরাং আমরা লিখব এখানে পুকুরের দৈর্ঘ্য ছিল আমাদের কত 40 - 2x 2 × 5 অর্থাৎ বিয়োগ করলে কত আসবে 30 মিটার। দেখো পুকুরের দৈর্ঘ্যের সমান হয়ে যায় তো বিস্তার, কিন্তু এটা তো কখনো সম্ভব না। এরপরে পুকুরের প্রস্থ কত 30 - 2x অর্থাৎ 30 - 2 × 5 সমান গুণ করলে কত 10, 30 থেকে 10 বিয়োগ করলে কত আসবে আমাদের 20 মিটার। এটা হলো আমাদের অ্যানসার। অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত? পুকুরের দৈর্ঘ্য আছে 30 মিটার, পুকুরের প্রস্থ আছে 20 মিটার। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, নাম্বার 5 নাম্বার ম্যাথে চলে যাই। এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাথ। বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান হতে পারে। একটি বর্গক্ষেত্রের টোটাল এরিয়াটা আয়তক্ষেত্রের এরিয়ার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তোমরা এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেখো নাই, প্রস্থও দেখো নাই, কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে প্রস্থের 3 গুণ। আচ্ছা, এরপরে এবং ক্ষেত্রফল দেয়া আছে 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাঁধতে মোট কতটি পাথর লাগবে? দেখো আমরা সিরিয়ালি ধাপে ধাপে করে যাই। দেখো এইখানে প্রথম যে লাইনটা বলা আছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, ওকে সমস্যা নেই। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে প্রস্থের 3 গুণ, তাহলে আমরা ধরি এটা কম থাকে সেটা ধরে নিতে হয়, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ আমরা ধরে নিলাম x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে তার 3 গুণ অর্থাৎ 3x মিটার। তাহলে এরিয়া বা ক্ষেত্রফল হবে কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3x গুণ x অর্থাৎ 3x² বর্গ মিটার। এটা হলো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কিন্তু দেখো এখানেও তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে, অর্থাৎ এই ক্ষেত্রফল ইকুয়াল কিন্তু আমরা এই ক্ষেত্রফল লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে 3x² সমান 768। দেখো এই ক্ষেত্রে যদি আমরা 3 দিয়ে ভাগ, প্রস্থ ছিল x, তাহলে প্রস্থ আমাদের বের হয়ে গেছে নাই কি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে 3x অর্থাৎ 3 গুণ 16 48 এত মিটার, ঠিক আছে? এখন আমরা প্রথম লাইনে চলে আসি, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা পরিসীমা বের করতে পারি। তাহলে পরিসীমা সমান কত? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, টোটাল কত আসে 64, গুণ করলে আসবে
128 মিটার। পরিসীমা কখনো স্কয়ার মিটার হয় না, মিটার হয়। এখন দেখো এই ক্ষেত্রে আমরা পেয়েছি কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা, যেহেতু আমরা আয়তক্ষেত্রটা দিয়ে বের করছি, তাহলে আমরা পেয়েছি আয়তক্ষেত্রের পরিসীমা। এখন আমরা তো জানি আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে তোমরা এখানে লিখতে পারো আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল বর্গক্ষেত্রের পরিসীমা। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু সমান, সুতরাং অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, এত মিটার। তাহলে আমরা পেয়েছিলাম আয়তক্ষেত্রের পরিসীমা, কিন্তু আমাদের প্রথম লাইনে প্রথম শর্তটা বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা লিখতে পারি 128। ওকে, এখন আমাদের কি কাজটা করতে হবে, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়া বর্গক্ষেত্রটি বাঁধা যাবে কিনা দেখাবো, তাই তো। তাহলে আমরা বের করবো কি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রের বাহু যেহেতু 4টা, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে, 128 ভাগ 4 অর্থাৎ 32 এত মিটার। এখন আমরা নির্ণয় করব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এক বাহুর স্কয়ার অর্থাৎ 32 স্কয়ার, এটার একটা মান আসবে। এখন এটা হলো আমাদের টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কত 32 স্কয়ার করলে যা আসবে সেটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাঁধতে মোট কতটি পাথর লাগবে। দেখো এখানে টোটাল এই বোর্ডটাকে আমরা ধরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমি ধরে নিলাম, আচ্ছা বাদ দিলাম এই অংশটা। দেখো এই অংশটা মনে করো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কত 32 স্কয়ার, ঠিক আছে 32 স্কয়ার। এখন এই আমার হাতে যে ডাস্টার আছে এইরকম, এটা ধরো একটা বর্গক্ষেত্রের 40 সেন্টিমিটার বর্গাকার পাথর, 40 সেন্টিমিটার বর্গাকার পাথর। এই পাথর দিয়া এইটাকে ঢাকতে মোট কয়টা পাথর লাগবে, এরকম 1 2 3 4, এরকম কয়টা পাথর লাগবে এইটা বের করতে হলে আমাদের যে কাজটা করতে হয়, প্রথমে আমরা কি করব, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নেব, তারপরে পাথরের ক্ষেত্রফল বের করব। এই পাথরের ক্ষেত্রফল দিয়ে যদি আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব মোট কয়টা পাথর লাগবে। তাহলে খুব সহজে কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে যে আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি অলরেডি। এখন আমরা নির্ণয় করব পাথরের ক্ষেত্রফল। পাথরের ক্ষেত্রফল দিয়ে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করলে আমরা পেয়ে যাব মোট কতটি পাথর লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য, এটা আছে কত, এত সেন্টিমিটার। তো সেন্টিমিটার থাকলে আমাদের কি করে নিতে হয়, মিটার করতে হয়। তাহলে 40 ভাগ 100 সমান 0.4 মিটার। এখন বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত হবে, এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তো এটারে যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে কত, এত বর্গ মিটার। তাহলে লিখবো আমরা মোট পাথর লাগবে, তাহলে দেখো মোট পাথর লাগবে কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা এখানে অ্যানসার বের করো, এটার ক্ষেত্রফল আমি এখানে দিয়ে দিলাম 32 স্কয়ার, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে ভাগ করব, পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব 0.16। সুতরাং ভাগ করলে যে মানটা পাবো সেটাই হবে আমাদের অ্যানসার। তো এই হলো আমাদের ম্যাথ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ কিন্তু একটা ম্যাথ, তবে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো এখন আমরা যে ম্যাথটা যাব সেটা হলো তোমাদের বইয়ের
তোমাদের বইয়ের 9 নম্বর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং সবার কাছে খুবই কঠিন মনে হয়, কিন্তু দেখো আমরা খুব সহজভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারবে। 9 নম্বর ম্যাথটা তুলে ফেলেছি। তো দেখো, এই ম্যাথটা করতে হলে আমাদের আগে কোশ্চেন বুঝতে হবে, দেন চিত্রটা বুঝতে হবে, তাহলে কিন্তু এই ম্যাথটা খুবই সহজ মনে হবে। দেখো, আমি বলতেছি হয়তো সহজ, কিন্তু এত বেশি সহজও না। তবে যদি তোমরা বুঝে বুঝে করো, কখনো ভুলবে না। অর্থাৎ কোনো কিছুই কিন্তু কঠিন নয়। দেখো, এখানে একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 30 এবং 26। একটা সামুদ্রিকের 2টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ঠিক আছে? তো এর ক্ষুদ্রতম কর্ণটি আছে কত? 28 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা এই কোশ্চেনটা প্রায় যে কাজটা করো, ভুল করে ফেলো, সেটা হলো রম্বস মনে করে। দেখো, আমরা যদি এরকম একটা রম্বস অঙ্কন করি, ঠিক আছে, যদি এটা কোনো রম্বস হয়, তাহলে এটার কর্ণ যদি আমরা 2টা কর্ণ যদি পরস্পরকে ছেদ করে এইখানে 4টা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। আর যখন 4টা সমকোণী ত্রিভুজ হয়, তখন কিন্তু ম্যাথটা করা অনেক সহজ হয়ে যায়। কিন্তু যদি সামুদ্রিক হয়, কখনোই যদি আমরা কর্ণ ছেদ করে, তাহলে এর ভিতরে কখনোই কিন্তু সমকোণী ত্রিভুজ হয় না, যার কারণে তোমরা ম্যাথটা ভুল করে থাকো। তো দেখো, আমরা আগে প্রথমে চিত্রটা অঙ্কন করে নিই। এই হলো আমাদের চিত্র। দেখো, এইটা আমরা একটা সামান্তরিক নিয়ে নিলাম, এ বি সি এবং ডি, একটা সামান্তরিক নিয়ে নিলাম। এই সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণ দেখেই বোঝা যাচ্ছে কোনটা, এইটা। তাহলে এটা আমরা দিয়ে দিলাম 28 সেন্টিমিটার। এখন দেখো, সামান্তরিকের বৃহত্তম বাহু কোনটা হয়? 30। তাহলে দেখেই বুঝতেছি এটা বৃহত্তম। তো এটা হলো 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম যে আছে কত? 26 সেমি, ঠিক আছে? তো দেখো, এটা আমাদের কিন্তু এই পর্যন্ত সেট হয়ে গেছে। এখন যদি আমরা অপর কর্ণ এভাবে সেট করে দিই, দেখো এটা হলো আমাদের অপর কর্ণ, অর্থাৎ বিডি কিন্তু এখানে বের করতে হবে। তো বিডি যদি আমাদের বের করতে হয়, এইখানে শুধু এই চিত্র দিয়ে কখনো কিন্তু সম্ভব নয়। তখন আমরা যে কাজটা করব, আমরা এই বিসি কে একটু বর্ধিত করে দিই। ধরো এটা বিএম ধরলাম, আমরা বর্ধিত করে দিলাম। এরপরে ডিএম যোগ করে দিই। তো এই যে ডিএমটা আমরা যোগ করে দিয়েছি, এই ডিএমটা কি? এই সামান্তরিকের হাইট। অর্থাৎ ঠিক এইটা সমান করে যদি এইখানে আমরা আরেকটা রেখা যোগ করে দিই, ঠিক আছে, তাহলে দেখো এই ত্রিভুজের উচ্চতা কিন্তু এই এ এস, আমরা এটাকে এস ধরলাম। তোমরা যে কোনো মান ধরতে পারো, আমি এস ধরেছি, তোমরা পি কিউ আর এস টি যা খুশি তাই ধরো, সমস্যা নাই। তো এই হলো আমাদের চিত্র। তো এই চিত্র থেকে আমাদের ম্যাথটা করতে হবে। আমাদের নির্ণয় করা লাগবে কি? বিডি নির্ণয় করা লাগবে। তাহলে আমরা প্রথমে লিখে নিই, সামান্তরিকের বাহুদ্বয়। সামান্তরিকের বাহুদ্বয় প্রথমে একটা লিখে আমরা কত? বিসি। বিসি সমান কত? 30 সেন্টিমিটার। এরপরে এবি 26 সেমি। ক্ষুদ্রতম কর্ণ, এটা হলো আমাদের সামুদ্রিকের ক্ষুদ্রতম কর্ণ আছে কত? 28। তো আমরা এমনিতে লিখি, সরাসরি লিখি এসি সমান কত? 28। আচ্ছা, এখানে লিখে দিই কর্ণ এসি সমান 28 সেন্টিমিটার। তো ঠিক আছে, এখন দেখো যে কাজটা করব আমরা, যদি আমাদের এই হাইটটা বের করতে হয়, আমরা হাইটটা বের করতে পারলে খুব সহজে ম্যাথটা করতে পারবো। এই হাইটটাকে আমরা এইচ ধরি, এইচ ধরতে পারি, ঠিক আছে? তো এই হাইটটা বের করতে হলে দেখো, আমরা এই ত্রিভুজ থেকে কিন্তু বের করতে পারি। তাহলে আমাদের কি কাজ করতে হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। যেহেতু আমরা জানি না এই ত্রিভুজটা আসলে কি ত্রিভুজ, যদি সমবাহু সমকোণী বা অন্য কিছু থাকতো, তো তখন কিন্তু আমরা হাইটটা খুব সহজে সূত্রের মাধ্যমে বের করতে পারতাম। কিন্তু যেহেতু এটা আমরা জানি না আসলে কোন ধরনের ত্রিভুজ, অবশ্যই এটা সমকোণী বা সমদ্বিবাহু এরকম তো হওয়া সম্ভবই না। সুতরাং আমরা যে কাজটা করব, তো 3টা বাহু সম্পর্কে কিন্তু আমরা জানি, এটা কর্ণ, তারপরেও কিন্তু ত্রিভুজের বাহু, ঠিক আছে?
এখন এদের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের পরিসীমা বের করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমাকে কি বলা হয়? 2s। 2s সমান কত? এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে এখান থেকে অর্ধ পরিসীমা বের করতে হবে। এস সমান কত হবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এবি মান কত? এখন মান বসিয়ে দিই আমরা, 30, 26, 28। তো এদের সব এবিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস বের করে ফেলেছি, ঠিক আছে। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √s ইনটু s মাইনাস এবি s মাইনাস বিসি s মাইনাস এসি। তো এখানে তোমরা মান বসিয়ে দাও। s সমান কত? s সমান আছে আমাদের কত? অর্ধ পরিসীমা কত আছে? 42 বিয়োগ 30। এবি এর মান তো না, এবি 30 নয়, এবি আছে আমাদের 26, s মাইনাস বিসি 42, 30, 42, 28। তো এইটার ক্যালকুলেশন দেখো, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত? 336, ঠিক আছে। তাহলে এটা পাচ্ছি আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু দেখো, আমরা তো এটাও জানি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো, আমরা লিখতে পারি প্রশ্ন মতে হাফ গুণ ভূমি কত এখানে? বিসি। আর উচ্চতা কত? এস, অর্থাৎ হাইট। তাহলে আমরা লিখি হাইট। তাহলে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফলও যা, আবার এটা তো ওই ত্রিভুজেরই ক্ষেত্রফল। তাহলে দেখো, আমরা হাইট খুব সহজে বের করতে পারি। দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ইকুয়াল। এটা কেন হলো? দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে কত আমাদের? 336, ঠিক আছে। ঠিক একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে প্রকাশ করতে পারি? হাফ ইনটু ভূমি কত আছে আমাদের? বিসি, উচ্চতা এইচ, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আবার এই ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল বের হয়েছে এত। তাহলে দুই ক্ষেত্রফল আমরা ইকুয়াল করতে পারি। এইখান থেকে কিন্তু আমরা হাইট খুব সহজে বের করতে পারি। দেখো, এই ক্ষেত্রে বিসির মানটা কত? আমরা বসিয়ে দিই। বিসির মান আছে কত? 30 ক্রস এইচ 336। তো এটা কাটাকাটি করলে কত আসবে আমাদের? 15। শুধু এইচ সমান কত আসবে? দেখো, এটা আমরা কেটে দিই। 15 শুধু এইচ সমান 15 দিয়ে নিচে ভাগ হয়ে যাবে, এত সেন্টিমিটার, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পেয়ে গেলাম, কিন্তু হাইট কিন্তু পেয়ে গেছি। তো এখন লাগবে কি? দেখো, খুব সহজে আমরা বুঝতে পারবো। এখন আমাদের যেটা লাগবে, আমাদের নির্ণয় করতে হবে কোনটা? বিডি, পুরা বিডি লাগবে। আর দেখো, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এইখানে যদি বিডি বের করতে হয়, তাহলে দেখো, পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে দিলে কিন্তু অ্যান্সার চলে আসে, অর্থাৎ বিডি স্কয়ার সমান বিএম স্কয়ার প্লাস ডিএম স্কয়ার। তাহলে কিন্তু অ্যান্সার। তবে এতটুকু করতে হলে আমাদের এখনো যেটা লাগবে সেটা হলো এই সিএম। দেখো, বিএম কিন্তু আমাদের নাই। তাহলে এই সিএম বের করতে আমাদের কি লাগে? এখানে হাইট আমরা পেয়ে গেছি। হাইট পেয়ে গেছি কত? 22.4 হাইট পেয়ে গেছি। এখন দেখো, এইটাও কিন্তু আছে, যেহেতু একটা সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান। যদি এইটা 26 হয়, তাহলে এইটাও কিন্তু 26। তাহলে এখানে হাইটের মান আমরা পেয়ে গেছি, এইটাও পেয়ে গেছি। এবং এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এইখান থেকে আমরা সিএম বের করতে পারি। দেখো কিভাবে বের করা যায়। আমরা এটা মুছে দিলাম। ডিএমসি ত্রিভুজে, তো ডিএমসি ত্রিভুজে সিডি স্কয়ার সমান
সিএম স্কয়ার প্লাস ডিএম স্কয়ার। তো এখান থেকে আমাদের বের করতে হবে সিএম, অর্থাৎ সিডি স্কয়ার বিয়োগ ডিএম স্কয়ার সমান কত, সিএম স্কয়ার। অতএব একবার যদি আমরা লিখি সিএম, শুধু সিএম করলে কি, এটা এই পাশে নিয়ে আসলাম, এটা ওই পাশে, এটার যদি উভয় পক্ষে বর্গমূল করে দিই তাহলে এই পাশ থেকে আমাদের রুট উঠে গেল, স্কয়ার উঠে গেল রুটের কারণে, আর এদিকে রুট বসে গেল। সিডি স্কয়ার, সিডি মানে কত, দেখো সিডি মানে কত 26, 26 স্কয়ার। ডিএম এর মানে কত, ডিএম এর মান 22.4 স্কয়ার। এটার ক্যালকুলেশন করে দেখি কত আসে। দেখো টোটাল ক্যালকুলেশন করলে আসছে কত, 13.2। এইটা আমরা পেয়েছি কতটুকুর মান, সিএম। সুতরাং এখান থেকে কিন্তু আমরা এখন বিএম খুব সহজে বের করতে পারবো। এটা আমরা মুছে দিই। দেখো বিএম, বিএম সমান কত, বিসি প্লাস সিএম। বিসির মান ছিল কত আমাদের 30, আর এদিকে 13.2, টোটাল 43.2 এত সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো এইখানে কিন্তু আমরা বিএম পেয়ে গেছি খুব সহজে, এখন হয়ে গেছে ম্যাথ। বিএম পেয়ে গেছি, হাইট আছে, বের করতে হবে কি, অপর কর্ণ অর্থাৎ বিডি বের করতে হবে। তাহলে দেখো কি ত্রিভুজ, বিডিএম ত্রিভুজ, বিডিএম, হ্যাঁ বিডিএম ত্রিভুজে বিডি স্কয়ার সমান বিএম স্কয়ার প্লাস ডিএম স্কয়ার। তাহলে দেখো বিডি সমান কত আসবে, রুট ওভার বিএম। বিএম এর মান কত, বিএম এর মান 42.2 স্কয়ার, 43.2 স্কয়ার প্লাস ডিএম, ডিএম এর মান 22.4 স্কয়ার। দেখো এইটার ক্যালকুলেশনই হলো আমাদের বহুল কাঙ্ক্ষিত অ্যানসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ম্যাথটা কিন্তু খুবই সহজ। আমাদের এখানে প্রশ্নটা কি চেয়েছিল, যে সামুদ্রিকের দুইটা বাহু দিয়ে আছে, তাহলে এটা একটা সামুদ্রিক আমরা ধরে নিয়েছিলাম, এর একটা বাহু কত 30 সেন্টিমিটার, আর একটা বাহু দেয়া আছে আমাদের কত 26 মিটার। তো এখানে দেখো ক্ষুদ্রতম দৈর্ঘ্য দেয়া আছে কত 28, আমাদের নির্ণয় করতে হবে বৃহত্তম কর্ণ। তো বৃহত্তম কর্ণ কোনটা, বিডি। তো বিডি যদি আমাদের নির্ণয় করতে হয়, দেখো এইটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তো আমাদের এই মানটা কিন্তু ছিল না, সিএম ছিল না, এইটা ছিল। তো এই ত্রিভুজ থেকে এখান থেকে আমরা হাইট বের করছি, হাইট বের করলে এটা সমান হয়ে গেছে, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, সুতরাং এইটা আর এটা সমান হবে। এখন এখান থেকে আমরা যদি সিএমটা বের করি, সিএম বের করলে আমরা বিএম পেয়ে যাচ্ছি। বিএম মানে কত, বিসি প্লাস সিএম। তাহলে দেখো আমরা বিএম কিন্তু পেয়ে গেলাম, এবং এইদিকে ডিএমও পেয়ে গেছি। এইখান থেকে যদি আমরা বিডি নির্ণয় করি, তাহলে দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সুতরাং বিডি স্কয়ার সমান বিএম স্কয়ার প্লাস ডিএম স্কয়ার। ক্যালকুলেশন করলে হবে আমাদের অ্যানসার। এটা হলো আমাদের 16.2 তে, মানে একটু কঠিন লেভেলের ম্যাথগুলা এগুলা, এবং এগুলা কিন্তু ইম্পর্টেন্টও বটে, খুবই ইম্পর্টেন্ট। দেখো যদি এটা একটা হ্যাঁ তোমাদের বইয়ের 10 নাম্বার, দেখো এটা যদি কোনো রম্বস হতো, ধরো এটা রম্বস, তো তোমাদের বইয়ে দেয়া আছে রম্বসের পরিসীমা। ঠিক আছে, তো রম্বসের পরিসীমা দেয়া আছে, রম্বসের পরিসীমা 180। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কি, যেহেতু রম্বসের 4 বাহু সমান, তাহলে এটা আমরা ভাগ করলে পাবো কত, 45। তো এই ক্ষেত্রে আমরা পাইছি কি, বর্গক্ষেত্রের বাহুর রম্বসের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এটা কিন্তু 45, নিঃসন্দেহে 45। এখন দেয়া আছে ক্ষুদ্রতম কর্ণ। তাহলে দেখো ক্ষুদ্রতম কর্ণ দেয়া আছে আমাদের এখানে কত, 54। তাহলে ক্ষুদ্রতম কর্ণ কোনটা, এইটা, মানে পুরোটা যদি 54 হয়, দেখো এটা যদি আমরা নিয়ে নিই এরকম এ বি সি এবং ডি, এটা ও। যদি বিডি হয় 54, তাহলে যদি আমরা নির্ণয় করি ও বি কত, 27। তো আমাদের দেখো এখানে এই কর্ণটা দেয়া ছিল, এই কর্ণটা নির্ণয় করতে হবে। দেখো খুবই সহজ কিন্তু, এইখানে তোমরা 10 নম্বর আমি করছি না, একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে তোমাদের এওটা নির্ণয় করা খুবই সহজ। আমি বলছিলাম কি, যদি একটা রম্বস হয়, যদি এদের কর্ণ তোমরা সংযোগ করে দাও, তাহলে এর ভিতরে যে কটা ত্রিভুজ তৈরি হয় সবগুলো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ,
আর এইখানে যে 45 শুধু এটার জন্য না, এটাও 45, এটাও 45, সবগুলা 45, আমরা যে কোনো একটা নিয়ে অ্যান্সার করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এই এই কাজ এই পাশে এইখানে এটা নিলেই ভালো হয়, ম্যাথটা একটু সহজ হয় সবার কাছে। তো দেখো এটা 45, এটা 27। এই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি এবি ত্রিভুজ থেকে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি এইটা বের করে ফেলতে পারি, অর্থাৎ এওটা বের করি, তো এওটা বের করার সাথে সাথে দেখো একটা দুইটা কর্ণ পরস্পরকে সমান অংশে বিভক্ত করে, অর্থাৎ এও যা ও সিও তাই। সুতরাং এসি সমান আমরা লিখব কত, এসি সমান আমরা লিখব 2 এও। এইটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝবে। তো 16.2 এর যে আমরা তিনটা ম্যাথের সলিউশন দিলাম, এই তিনটা ম্যাথ তোমরা ভালোভাবে করে ফেলো। এই তিনটা ম্যাথ একটু কঠিন মনে হয় সবার কাছে এবং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ, অর্থাৎ এই ম্যাথগুলো পরীক্ষা আসার সমূহ সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এবং এটা আমরা আজকের যে ভিডিওটা করলাম সেটা হলো পার্ট 1। এরপরে যে ভিডিওটা দিব আমরা পার্ট 2। পার্ট 2তে আমরা আরো তিনটা ম্যাথের সলিউশন দেব। সেই পার্ট 2তে আমাদের আলোচনা থাকবে, ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো পার্ট 2তে আমরা ট্রাপিজিয়াম সম্পর্কে আলোচনা করব, সাথে আমরা আরো দুইটা ম্যাথ দিব। তো আশা করি তোমরা পার্ট 1 এর যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা ভালো মতো করে ফেলো। পার্ট 2তে আমরা যদি আরো তিনটা ম্যাথ দিই তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।